Hello everyone, welcome back to another lecture video of biology. আজকের ভিডিওটায় আমরা নেক্সট সাব টপিকস অফ ইমিউনোলজি নিয়ে ডিসকাস করব, যেখানে আমাদের টপিকস হবে কিভাবে ইমিউন সিস্টেমটা নিজের রেসপন্স এলিসিট করে। তো চলো দেখা যাক কি রকমভাবে আমাদের ইমিউন সিস্টেমটা রেসপন্স এলিসিট করে বা রেসপন্স দেখায় বা কিভাবে কাজ করে। বেসিক্যালি দুটো মেথড আছে যেটা দিয়ে ইমিউন সিস্টেমটা কাজ করে বা নিজের প্রসিডিওরগুলো প্রসিড করে। সেটা হচ্ছে একটা অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটি আর একটা হচ্ছে সেল মিডিয়েটেড ইমিউনিটি। এবার দেখা যাক অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটি কাকে বলছি আর সেল মিডিয়েটেড ইমিউনিটি কাকে বলছি। ফার্স্টে আসি অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটি। এটা আরেকটা নাম হচ্ছে হিমিউরাল ইমিউনিটি, যেটার সোল মেকানিজম অফ অ্যাকশন হচ্ছে অ্যান্টিবডি প্রডিউস করা। মানে ধরো যে কোনো একটা ফরেন সাবস্টেন্স বডিতে ঢুকলো, সেটাকে দেখে এই অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটি সিস্টেম মেকানিজম দিয়ে যদি সেটাকে ফাইট করতে হয়, তাহলে ইমিউন সিস্টেম প্রথমে অ্যান্টিবডিজ তৈরি করে। অ্যান্টিবডিজ কোথায় কোথায় তৈরি করে দেখো, অ্যান্টিবডিজ তৈরি করে এক্সট্রা সেলুলার ফ্লুইডসের মধ্যে। এক্সট্রা সেলুলার ফ্লুইডসের মধ্যে কি পড়ে, যেরকম মিউকাস সিক্রিশন, ব্লাড প্লাজমা, লিম্ফ, এইগুলোর মধ্যে অ্যান্টিবডিজগুলো সিক্রিটেড হয় বা সিক্রিট করা হয়। তো এই হিমিউরাল বা অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটি যে মেন সোলজার বা বলতে পারো যে ইমিউন রেসপন্সের যে সেলটা, সে যে মেন সেলটা যে কাজ করে সে হচ্ছে বি সেল। কারণ কি অ্যান্টিবডিগুলো প্রডিউস কিন্তু হয় ডাইরেক্টলি বি সেল থেকে। এই বি সেল থেকে অ্যান্টিবডি প্রোডাকশন হওয়ার পরে তারা একদম ডাইরেক্টলি ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে। নট অনলি ব্যাকটেরিয়া, তার সাথে সাথে ব্যাকটেরিয়াল টক্সিন আর ভাইরাসেসকেও ইনভেড করে তাদেরকে একদম মেরেই ফেলে। তো দেখা গেল আমাদের অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটি কীরকমভাবে, মানে মেন যারা ইনভলভ রয়েছে তারা হচ্ছে বি সেল। বি সেল থেকে আসছে হচ্ছে অ্যান্টিবডিরা ডাইরেক্ট গিয়ে ফরেন সাবস্টেন্সগুলোকে অ্যাটাক করছে। দেখো কিভাবে, মানে কি প্রসেসে হচ্ছে এই ফার্স্ট এডটা। এই ফার্স্ট এডটা মানে অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটি যেটা আমরা পাচ্ছি, সেটা কি প্রসেস অনুযায়ী আমরা ইমিউনিটিটা গেইন করতে পারছি। প্রথমে কি হয়, একটা বি সেল একটা যে কোনো অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে, আর এই অ্যান্টিজেন যেটা বাইন্ড করছে বি সেলের সাথে, এটা কিন্তু এই বাইন্ডিংটা কিন্তু একদমই স্পেসিফিক। মানে প্রত্যেকটা স্পেসিফিক অ্যান্টিজেনের জন্য কিন্তু একটা স্পেসিফিক বি সেল আছে। অন্য অ্যান্টিজেনের বি সেল কিন্তু অন্য অ্যান্টিজেনকে বাইন্ড করবে না। ধরো অ্যান্টিজেন এ, তার জন্য বি সেল 1, তাহলে অ্যান্টিজেন এ কিন্তু সবসময় বি সেল 1কেই বাইন্ড করবে, বা এটা বলতে পারি বি সেল 1 সবসময় অ্যান্টিজেন এ কেই বাইন্ড করবে। বি সেল 1 কিন্তু কখনো অ্যান্টিজেন বি কে বাইন্ড করবে না। তাহলে এই বাইন্ডিংটা হয় স্পেসিফিক। এর সাথে সাথে যখনই এটা বাইন্ড করলো, তারপরে কি হয়, টি হেল্পার সেলসগুলো অ্যাক্টিভেট হয়ে যায়। বি সেল যখনই এই অ্যান্টিজেনটার সাথে বাইন্ড করে না, তখনই তারা নিজেদের প্রোজেনি ইনক্রিজ করতে থাকে, মানে তাদের সেলগুলো ডিভাইড হতে থাকে, প্রলিফারেট করতে থাকে। এই প্রলিফারেট যখনই করবে, তখনই তারা টি হেল্পার সেলসকে অ্যাক্টিভেট করে দেবে। এই অ্যাক্টিভেট করার ফলে কি হয়, তারা কিছু কিছু প্লাজমা সেলে কনভার্ট হয়ে যায়। এই বি সেলগুলো কিছু কিছু প্লাজমা সেলে কনভার্ট হয়ে যায়। নট অনলি প্লাজমা সেল, অলসো মেমোরি সেলস। তাহলে কি দেখা যাচ্ছে, যে একটা বি সেল বাইন্ড করলো তার স্পেসিফিক অ্যান্টিজেনকে, তারপরে কি হলো, সেই বি সেলটা প্রলিফারেট করলো টি হেল্পার সেল দিয়ে। এবার তারপরে প্রলিফারেট করে কি তৈরি করলো, প্লাজমা সেল আর মেমোরি সেল। ঠিক আছে, এবার এই যে প্লাজমা সেল যেটা তৈরি হলো, সেটা এবার অ্যান্টিবডি প্রডিউস করবে কার এগেনস্টে, সেই স্পেসিফিক অ্যান্টিজেনটার এগেনস্টে যার সাথে এই বি সেলটা বাইন্ড করেছিল। তাহলে এটা হচ্ছে পুরো মেজর বা মেকানিজমটা যেভাবে একটা অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটি হয়। তাহলে এটা হচ্ছে প্রসেসটা। আর এখানে লেখা আছে কিভাবে কোথায় অ্যান্টিবডিসগুলো সিক্রিট হয়। এখানে মাথায় রাখতে হবে অ্যান্টিবডি মিডিয়েটেড মানে অ্যান্টিবডি দিয়ে আমরা ইমিউন সিস্টেমটাকে রেসপন্স করাচ্ছি, আর अगेंस्ट আ স্পেসিফিক অ্যান্টিজেন যেটা বের হচ্ছে তোমার বি সেল থেকে। বি সেলটা মানে বি সেল থেকে অবভিয়াসলি অ্যান্টিবডি বের হচ্ছে, আর বাইরে থেকে যে ফরেন সাবস্টেন্সগুলো আসে তার अगेंस्ट। ঠিক আছে, এটা গেল আমাদের অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটি।
এরপরে দেখা যাক সেল মিডিয়েটেড ইমিউনিটি আমরা কাকে বলছি। এই সেল মিডিয়েটেড ইমিউনিটি আর অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটির কিন্তু বেসিক ডিফারেন্স একটাই, সেটা হচ্ছে সেল মিডিয়েটেড ইমিউনিটি কিন্তু অ্যান্টিবডিজের ওপর ডিপেন্ড করে না বা অ্যান্টিবডিজ দিয়ে একটা ইমিউন রেসপন্স শো করে না। তো কি দিয়ে তারা শো করে তাদের ইমিউন রেসপন্স? তারা তাদের ইমিউন রেসপন্সের শো করার হচ্ছে স্পেশালাইজড লিম্ফোসাইট, যাদেরকে আমরা বলে থাকি টি সেল। তো এই টি সেল হচ্ছে এমন একটা স্পেশালাইজড লিম্ফোসাইট যেটা খালি সেল মিডিয়েটেড ইমিউনিটি দ্বারাই এলিসিট হয় বা প্রডিউস হয়। সেই টি সেলসকে বলা হয় টি লিম্ফোসাইটস। তারা বেসিক্যালি অ্যান্টিবডি না ফর্ম করে তারা ডাইরেক্টলি গিয়ে অ্যাটাক করে হচ্ছে ফরেন অর্গানিজমসকে বা অ্যান্টিজেনগুলোকে। মানে ধরো কোনো অ্যান্টিজেন বডির ভেতরে ঢুকেছে, অ্যান্টিবডি প্রডিউস করার আগেই ওরা টি সেলগুলো ডাইরেক্টলি গিয়ে ওকে অ্যাটাক করতে থাকে। তা এরকম ভাবে হচ্ছে তাদের মেকানিজম উইদাউট অ্যান্টিবডি উইথ স্পেশালাইজড লিম্ফোসাইট টি সেলস। এবার টি সেলের কি মানে টি সেল কাদের কাদের কোন কোন ডিজিজের এগেনস্টে এফেক্টিভ দেখো, হেলমিনথিস, ফাঙ্গি আর প্রোটোজোয়া। মানে আরো ভাস্ট রেঞ্জ অফ ডিজিজের এগেনস্টেই এরা এফেক্টিভ, বাট দিজ আর বেসিক মেনশনস, মানে মেজর মেনশনস যেগুলোকে আমাদের মাথায় রাখতে হবে। তার সাথে সাথে নট অনলি ইমিউনিটি গেইন করতে সাহায্য করে এই টি সেল, কিন্তু তার সাথে সাথে কিন্তু ইমিউন সিস্টেম যেটা আছে সেটাকেও কিন্তু রেগুলেট করে। তাহলে এখানে খালি টি সেলের কাজ এখানে ইমিউনিটি প্রোভাইড করাই হচ্ছে না, বাট অলসো টু রেগুলেট দ্য ইমিউন সিস্টেম। তো চলো দেখে নেই কিভাবে কি প্রসেস অনুযায়ী আমাদের সেল মিডিয়েটেড ইমিউনিটিটা আমরা অ্যাকোয়ার করতে পারি। ফার্স্টে কি হয় যে ইনফেকশনটা যেটা হয়েছে উইথ ব্যাকটেরিয়া বা ভাইরাস যাই হোক, সেটাকে আগে ডিসপ্লে করানো হয় অ্যান্টিজেনটাকে ডিসপ্লে করানো হয়। মানে এই যে ইনফেকশনটা হয়েছে যে অ্যান্টিজেনটা দিয়ে, সেটাকে আগে ডিসপ্লে করানো হয়। প্রথমে দেখানো হয় যে এই অ্যান্টিজেনটা বডির ভেতরে ঢুকেছে। তারপরে কি হচ্ছে দেখো, একটা টি সেল বাইন্ড করছে কার সাথে, ওই ইনফেক্টেড সেলের যে সারফেস অ্যান্টিজেনটা তার সাথে। ঠিক আছে, এই টি সেলের যে সারফেস অ্যান্টিজেনটার সাথে যখনই বাইন্ড করলো তখনই টি সেল কিন্তু অ্যাক্টিভেট হলো। মানে ফার্স্টে ডিসপ্লে করবে অ্যান্টিজেনটাকে, তারপরে টি সেলের সাথে সারফেস অ্যান্টিজেন বাইন্ড করবে, তারপরে গিয়ে টি সেলটা অ্যাক্টিভেট হলো। ঠিক আছে, টি সেলটা যেই অ্যাক্টিভেট হয়ে গেল তার সাথে সাথে কি করবে, যেই অ্যাক্টিভেট হলো তারা কেমিক্যাল সিগন্যাল প্রডিউস করবে। সেই কেমিক্যাল সিগন্যাল কি করবে, কাজটা কি সেই কেমিক্যাল সিগন্যালে? সেই কেমিক্যাল সিগন্যাল ম্যাক্রোফাজকে অ্যাক্টিভেট করে দেবে। ম্যাক্রোফাজের কাজ কি ছিল? ম্যাক্রোফাজের কাজ ছিল ফ্যাগোসাইটোসিস করা, মানে কোনো ফরেন ম্যাটেরিয়ালকে এসে এনগালফ করে নেওয়া বা গিলে নেওয়া, এটা কাজ ছিল ম্যাক্রোফাজের। তাহলে টি সেল যখনই অ্যাক্টিভেট হয়ে কেমিক্যাল সিগন্যাল দিল, সেটা আবার অ্যাক্টিভেট করবে ম্যাক্রোফাজকে। তাহলে ম্যাক্রোফাজ যেই অ্যাক্টিভেট হলো তারা আবার সঙ্গে সঙ্গে ফ্যাগোসাইটোসিস করতে শুরু করলো বা ফ্যাগোসাইটিক অ্যাক্টিভিটি শো করতে শুরু করলো। যেই ফ্যাগোসাইটিক অ্যাক্টিভিটি শো হয়ে গেল বা শো করা স্টার্ট হয়ে গেল, তারপরে কি হবে, টি সেল আবার কেমিক্যাল সিগন্যাল প্রডিউস করবে যেটা কিনা টি হেল্পার সেলকে অ্যাক্টিভেট করবে। দেখো, এই টি হেল্পার সেলকে যেই অ্যাক্টিভেট করলো সঙ্গে সঙ্গে কিন্তু টি হেল্পার সেল গিয়ে বি সেলস গুলোকেও প্রলিফারেট করিয়ে দেবে। আমরা এখনই অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটির ক্ষেত্রেও দেখলাম যে বি সেল যেটা ম্যাচিওর করছিল বা ডিফারেন্সিয়েট করছিল, প্রলিফারেট করছিল, সেটা কিন্তু টি হেল্পার সেলের হেল্প নিয়ে। টি হেল্পার অবভিয়াসলি হেল্প করবে, এর কাজই হেল্প করা। তা টি হেল্পার সেলকে যখন অ্যাক্টিভেট করছে টি সেলের কেমিক্যাল সিগন্যালস, তখন বি সেলকেও এ অ্যাক্টিভেট করে দেয়। এবার বি সেল অ্যাক্টিভেট হয়ে গেল, ও আবার প্লাজমা সেলস তৈরি হয়ে গেল। মানে দেখো, বোথ ওয়েজে এটা কিন্তু ইমিউন সিস্টেমটা কিন্তু বোথ ওয়েজে ওয়ার্ক করছে। ফার্স্ট অফ অল টি সেল দিয়েও অ্যাটাক করছে, তার সাথে সাথে প্লাজমা সেল দিয়ে তোমার অ্যান্টিবডিজও তৈরি করছে, যার ফলে কি হচ্ছে, যার ফলে দুদিক থেকেই অ্যাটাকটা হচ্ছে। তাহলে আরো বেশি সিগনিফিকেন্ট অ্যাটাক হচ্ছে অ্যান্টিজেনগুলোর এগেনস্টে। তো এরপরে কি হলো দেখো, এরপরে কি হয়, এরপরে হচ্ছে টি হেল্পার সেল নট অনলি ওই প্লাজমা সেল, দেখো টি হেল্পার সেলের মানে দুটো কাজ, বি সেলকে অ্যাক্টিভেট করে প্লাজমা সেল আর মেমোরি সেলের তৈরি করা, যেরকম অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটিতে হচ্ছিল। ঠিক আছে, তো এখানেও তাই সেই মেমোরি সেল প্রডিউস করবে। এই মেমোরি সেলটা তো বলেইছি যে এটার ফাংশন, যে এটা মেমোরিটাকে স্টোর করে রাখবে যে কোন অ্যান্টিজেনকে কিভাবে ডিস্ট্রয় করতে হয়।
ঠিক আছে। এর সাথে সাথে আরেকটা জিনিস হয়, যেটা হচ্ছে সাইটোটক্সিক টি সেল বলে একটা সেল হয়। সেটা ইনফেক্টেড যে সেলসগুলো, মানে ধরো কোনো অ্যান্টিজেন যে ঢুকছে বডির ভেতরে, সেটা তো একটা স্পেসিফিক সেলে গিয়ে অ্যাটাক করছে বা স্পেসিফিক টিস্যুতে গিয়ে অ্যাটাক করছে। তো আমরা যখন মারছি অ্যান্টিজেনটাকে মারছি, কিন্তু ও তো অলরেডি যখন মারছি, তো অ্যান্টিজেনটা তো মরছেই, তার সাথে সাথে সাইড ওয়াইজে যে টিস্যুগুলো আছে বা যে সেলগুলো আছে সেগুলোও ইনফেক্টেড হচ্ছে। তা সেইগুলো যদি থেকে যায় বডিতে, তাহলে সেটাও তো হার্মফুল। তাই সেই ডিস্ট্রয়েড বা ইনফেক্টেড সেলগুলোকে তাড়ানোর দায়িত্ব হচ্ছে সাইটোটক্সিক টি সেলসের। ঠিক আছে, এটাও একরকম টি সেলসের মধ্যেই পড়ছে। টি সেলের দুটো রকম ভাগ আছে, একটা সাইটোটক্সিক টি সেল আর একটা হচ্ছে হেল্পার টি সেল। তাহলে হেল্পার টি সেলের কাজ হচ্ছে বি সেলকে অ্যাক্টিভেট করে প্লাজমা সেলে মেমোরি সেল তৈরি করা, আর সাইটোটক্সিক টি সেলের কাজ হচ্ছে ইনফেক্টেড যে সেলগুলো ছিল বা সেলগুলো আছে অ্যান্টিজেনের অ্যাটাকের জন্য, সেগুলোকে ডিস্ট্রয় করে দেওয়া। তাহলে বোঝা গেল আমাদের সেল মিডিয়েটেড ইমিউনিটি আর অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটির মধ্যে ডিফারেন্স আর কিভাবে এটা মেকানিজম বা ফাংশনটা করছে। তো চলো এবার দেখে নিই পরের কি টপিক আছে। পরের টপিক হচ্ছে অ্যান্টিজেন। আমি ইমিউনোলজির ফার্স্ট যখন ভিডিওটা বানিয়েছিলাম তখনই বলেছিলাম যে অ্যান্টিজেনের ব্যাপারে একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দিয়েছিলাম আর অ্যান্টিবডির ব্যাপারে একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দিয়েছিলাম। তখন বলেছিলাম যে পরবর্তীকালে আমরা এই অ্যান্টিজেন আর অ্যান্টিবডি নিয়ে আরো ডিটেলসে ডিসকাস করব। তো চলো এখনই সেই টাইমটা যেখানে আমরা অ্যান্টিজেন আর অ্যান্টিবডি নিয়ে ডিটেলসে ডিসকাস করব। তা প্রথমে আসছে অ্যান্টিজেন। অ্যান্টিজেন কি? আমরা যেটা জানি, যে কোনো ফরেন সাবস্টেন্স যেটা ঢুকে আমাদের মধ্যে রোগ বা ডিজিজ কজ করছে, সেটা হচ্ছে আমাদের বডির জন্য অ্যান্টিজেন। তা এটার আরেকটুখানি স্পেসিফিক ডেফিনেশনটা দেখে নিই। দেখো লিখেছে, অ্যান্টিজেন্স আর সাবস্টেন্সেস that stimulate a specific immune response resulting in the production of antibodies or activated cell। মানে বলছে অ্যান্টিজেন এমন কিছু সাবস্টেন্স যেগুলো কিসের ক্যাপাসিটি রাখে, ইমিউন রেসপন্সকে স্টিমুলেট করার ক্যাপাসিটি রাখে, যাতে ওই ইমিউন সিস্টেমটা যখন বা ইমিউন রেসপন্সগুলো যখন স্টিমুলেট হয় তখন তার এগেনস্টে অ্যান্টিবডি আর অ্যাক্টিভেটেড টি সেল কিন্তু অ্যাক্টিভেট হয়ে যায়। এই অ্যাক্টিভেটেড সেলস কিন্তু এই টি সেলসকে মেনশন করছে, যেটা এখনই বললাম সেল মিডিয়েটেড, আর অ্যান্টিবডিজ তো অ্যান্টিবডি মিডিয়েটেড। আচ্ছা, এরপরে লিখেছে, অ্যান্টিজেন্স আর ইউজুয়ালি ফরেন টু দ্য হোস্ট অর্গানিজম বাট ইন সাম কেসেস দ্য হোস্ট ওন সাবস্টেন্সেস হ্যাভ বিন ইন্টারপ্রেটেড অ্যাজ বিং ফরেন। মানে জেনারেলি বাই ডেফিনেশন আমরা যদি যাই, তাহলে তো তোমার অ্যান্টিজেন আমরা তাদেরকেই বলবো যেটা আমাদের বডির জন্য ফরেন বা বাইরে থেকে আসছে কিছু, এটাই বলবো। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, কিছু কিছু ডিজিজের ক্ষেত্রে এটা দেখা যায় যে কোনো অর্গানিজমের ভেতরে নিজের ওন সাবস্টেন্স, মানে নিজেরই জিনিস, সেটাকে বডি কিভাবে ট্রিট করে, যে সেটাকে বলে যে সেটা একটা ফরেন সাবস্টেন্স। এই জিনিসটা ভাবলে, মানে বডি যখনই নিজের ওন সাবস্টেন্সেসগুলোকে ফরেন বলে ভাবে, সেই সময় কিন্তু খুব ডেট্রিমেন্টাল ডিজিজেস হতে পারে। কারণ নিজের জিনিসই যদি খারাপ ভেবে নিজেই যদি নিজেকে মারতে থাকে, তাহলে তো সেলফ ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে, তাই না? তার জন্য এই হোস্টের যখন কিছু কিছু ক্ষেত্রে এটাই হয় যে হোস্টের নিজের সাবস্টেন্সেসগুলো ফরেন বলে মনে হতে থাকে, কিন্তু ইন জেনারেল বাইরে থেকে যে কোনো সাবস্টেন্স ঢুকলেই বডির ভেতরে, সেটাই কিন্তু ফরেন বলে দেখা হয় ইন নর্মাল কেসেস। আচ্ছা, অ্যান্টিজেনকে আরেকটা নামে আমরা ডাকতে পারি, সেটা হচ্ছে ইমিউনোজেন। অ্যান্টিজেনের কেমিক্যাল কম্পোজিশন বা বায়োকেমিক্যাল কম্পোজিশন যদি আমরা দেখতে চাই, এটা হচ্ছে বেসিক্যালি লার্জ মলিকিউলস অফ প্রোটিনস অর পলিস্যাকারাইড। এরা হচ্ছে বড় বড় মলিকিউলস অফ প্রোটিন বা পলিস্যাকারাইড। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে এদের লিপিডস আর নিউক্লিক অ্যাসিড কম্পোজিশনও থাকে। আচ্ছা, কোন কোন জায়গায় একটা ব্যাকটেরিয়ার এই অ্যান্টিজেন কম্পোনেন্টটা থাকে বেশি, সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল ফ্ল্যাজেলা, যেটা লোকোমোশনের জন্য ওরা হেল্প করে, আর পলিস্যাকারাইডস ইন ব্যাকটেরিয়াল ক্যাপসুলস। পলিস্যাকারাইডস আমরা আগের দিনই পড়ছিলাম যে আউটার কোটিং অফ দ্য ব্যাকটেরিয়া, সেই আউটার কোটিং অফ দ্য ব্যাকটেরিয়া থাকে, মানে মেইন দুটো জায়গা ব্যাকটেরিয়াল ফ্ল্যাজেলা আর ব্যাকটেরিয়াল ক্যাপসুল। এই দুটো জায়গায় একটা প্যাথোজেনিক
একটা প্যাথোজেনিক ব্যাকটেরিয়ার অ্যান্টিজেনগুলো স্টোর করা থাকে। তার সাথে সাথে দেখো এখানে লেখা আছে যে একটা অ্যান্টিজেন, ধরো ব্যাকটেরিয়া এ, ঠিক আছে, এটা পুরো ব্যাকটেরিয়া এর এগেনস্টে কিন্তু কোনো সময় অ্যান্টিবডি প্রডিউস হয় না। এই ব্যাকটেরিয়া এ এর গায়ে প্রচুর এরকম ছোট 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 সাবস্টেন্স থাকে যেগুলোর মধ্যে অ্যান্টিজেনিক প্রপার্টি থাকে, সেগুলোকে বলা হয় এপিটোপস। ঠিক আছে, তো যখন একটা অ্যান্টিবডি রেসপন্স হয় তখন কিন্তু সেই ছোট ছোট মলিকিউল যেগুলো অ্যান্টিজেনের সারফেসের ওপর লেগে আছে সেইগুলোর এগেনস্টে হয়, পুরো কিন্তু ব্যাকটেরিয়াটার এগেনস্টে হয় না। তার জন্যই ওখানে যখন আমরা অ্যান্টিবডির ওখানে পড়ছিলাম তখন বলা ছিল একটা স্পেসিফিক বি সেল কিন্তু একটা স্পেসিফিক অ্যান্টিজেনকেই বাইন্ড করে। তাহলে দেখা গেল যে একটা অ্যান্টিজেন কখনোই একটা অ্যান্টিবডি কখনোই গোটা একটা অ্যান্টিজেনের উপর কাজ করছে না, ছোট 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 ডিটারমিনেন্টস যাদেরকে আমরা এপিটোপস বলে থাকি তাদের এগেনস্টে কাজ করছে। এই কাজ করার ফলেই আমাদের এই ইমিউন সিস্টেমটা বা ইমিউন সিস্টেম থেকে ইমিউন রেসপন্সটা বের হচ্ছে বা এলিসিট হচ্ছে। এটা গেল আমাদের তাহলে অ্যান্টিজেন। তাহলে এখানে আমাদের কি মনে রাখতে হবে যে অ্যান্টিজেন এমন একটা সাবস্টেন্স যেটা অ্যান্টিবডি বা অ্যাক্টিভেটেড সেলকে স্টিমুলেট করার ক্ষমতা রাখে। জেনারেলি বাইরের কোনো কোনো হার্মফুল সাবস্টেন্সকেই ফরেন বা অ্যান্টিজেন বলে গণ্য করা হয়, কিন্তু কখনো কখনো হোস্টের নিজের সাবস্টেন্সকেও বডি ফরেন বলে দেখতে থাকে। অ্যান্টিজেনের আরেকটা নাম হচ্ছে ইমিউনোজেন। অ্যান্টিজেনটা স্পেসিফিক্যালি প্রোটিন বা পলিস্যাকারাইড দিয়েই তৈরি হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে লিপিড আর নিউক্লিক অ্যাসিড দিয়েও তৈরি হতে পারে। একটা প্যাথোজেনিক ব্যাকটেরিয়ার ব্যাকটেরিয়াল ফ্ল্যাজেলা আর ব্যাকটেরিয়াল ক্যাপসুলের মধ্যে থাকে হচ্ছে অ্যান্টিজেন। পুরো একটা গোটা অ্যান্টিজেন বা গোটা ব্যাকটেরিয়া প্যাথোজেনিক ব্যাকটেরিয়ার এগেনস্টে কোনো অ্যান্টিবডি ডাইরেক্টেড হয় না, তার উপরে ছোট ছোট ডিটারমিনেন্টসের উপরে কিন্তু ওই অ্যান্টিজেনগুলো, ওই ছোট ছোট অ্যান্টিজেনিক ডিটারমিনেন্টসের উপরে ওই অ্যান্টিবডিগুলো কিন্তু ফাইট করার জন্য এফেক্টিভ হয়। ঠিক আছে, এটা গেল অল অ্যাবাউট অ্যান্টিজেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যান্টিবডি। অ্যান্টিবডি আমরা যেটুকুনি জানি সেটুকুনি আগে মনে করি। সেটা হচ্ছে অ্যান্টিবডি সেই প্রোটিন মলিকিউলস যেগুলো আমাদের বডিতে তৈরি হয় অ্যান্টিজেনের সাথে ফাইট করার জন্য। তাহলে দেখা যাক, এখানেও তাই বলেছে প্রোটিন মলিকিউলস অফ গ্লোবিন টাইপ, মানে আমরা যখন পড়েছিলাম প্রোটিনসের স্ট্রাকচার তখন গ্লোবিন মলিকিউল বলে, গ্লোবিন স্ট্রাকচার বলে একটা স্ট্রাকচার পড়েছিলাম, সেই গ্লোবিন টাইপের প্রোটিন মলিকিউল হচ্ছে অ্যান্টিবডি। তারা ইমিউন রেসপন্স হিসাবে আমাদের বডিতে ফাংশন করে। অ্যান্টিবডিজদেরকে কিন্তু আরেকটা নামেও ডাকা যায়, সেটা হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন। কি নাম হচ্ছে? ইমিউনোগ্লোবিউলিন। এদেরকে 5টা ডিফারেন্ট টাইপের ডিভাইড করা আছে ডিপেন্ডিং অন দ্য স্ট্রাকচার অ্যান্ড ফাংশন। কি কি নাম আছে? IgA, IgG, IgM, IgD, IgE। A, G, D, M, E। ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা অ্যান্টিবডির একটা বেসিক স্ট্রাকচার হয়, সেটা হচ্ছে দুটো হেভি চেন থাকে, যেটার মধ্যে হেভি চেনের মধ্যে থাকে হচ্ছে 450 খানা অ্যামাইনো অ্যাসিড, আর দুটো লাইট চেন থাকে যেটার মধ্যে 200 অ্যামাইনো অ্যাসিড থাকে। এই চেনগুলো একে অপরের সাথে কিভাবে কানেক্টেড? সালফার টু সালফার কোভ্যালেন্ট বন্ড দিয়ে তো অ্যাটাচ থাকে বা একসাথে থাকে। আচ্ছা, প্রত্যেকটা অ্যান্টিবডি মলিকিউলের কিন্তু একটা কনস্ট্যান্ট রিজিয়ন আর একটা ভ্যারিয়েবল রিজিয়ন হয়। এই কনস্ট্যান্ট রিজিয়ন আর ভ্যারিয়েবল রিজিয়ন দিয়েই কিন্তু একটা অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে একটা অ্যান্টিবডি। ঠিক আছে, এই ভ্যারিয়েবল রিজিয়নেই অ্যান্টিজেনগুলো বাইন্ড করে, কনস্ট্যান্ট রিজিয়নটা কিছুটা ওকে সাপোর্ট করে, ভ্যারিয়েবল রিজিয়নে বাইন্ড করে। ঠিক আছে, কার সাথে বাইন্ড করে? অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে। আচ্ছা, এই যে অ্যান্টিজেনের যে এপিটোপগুলো আমি বললাম, এই যে মানে একটা প্যাথোজেনিক ব্যাকটেরিয়ার উপরে ছোট 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 অ্যান্টিজেনিক ডিটারমিনেন্টস যেগুলো এপিটোপস যেগুলোকে বললাম, সেগুলো কিন্তু পারফেক্টলি ফিট করে যায় কার সাথে? অ্যান্টিবডি কম্বাইনিং সাইটের সাথে, যেটা থাকে হচ্ছে তোমার ভেরিয়েবল রিজিয়নে। ঠিক আছে, এমন একটা খাপ, সেটা একদম খাপের ওপর বসে যায়। ঠিক আছে, সেই অ্যান্টিবডিসগুলোকে বলা হচ্ছে, তো বলে দিলাম ইমিউনোগ্লোবুলিনস। যাই হোক, দেখো এখানে একটা স্ট্রাকচার আছে, এটা হচ্ছে একটা জেনারেল স্ট্রাকচার অফ অ্যান্টিবডি।
এই রকমই হয় মোরাললেস অল 5 টাইপস অফ অ্যান্টিবডিজ, একটু ডিফারেন্ট হয় একে অপরের থেকে, কিন্তু এই স্ট্রাকচারটা বেসিক। দেখো এই জায়গাটা হচ্ছে ভেরিয়েবল রিজিয়ন, তার নিচে হচ্ছে হেভি চেন, আর এই জায়গাটা হচ্ছে মানে এই যে এই পার্টটা হচ্ছে হেভি চেন, ঠিক আছে। আর এই নিচেরটা হচ্ছে লাইট চেন, লাইট চেনটা নিচে আর হেভি চেনটা উপরে। আর এই গোল করে যে জায়গাটা দাগ দেওয়া রয়েছে সেটা হচ্ছে কনস্ট্যান্ট রিজিয়ন, আর এই মাথাটুকু হচ্ছে ভেরিয়েবল রিজিয়ন। এই জায়গাটায় কিন্তু এই জায়গাটা দিয়েই কিন্তু একটা অ্যান্টিবডি একটা অ্যান্টিজেনকে বাইন্ড করে থাকে। তাহলে বোঝা গেল অ্যান্টিবডির ক্ষেত্রে আমাদের তাহলে কি কি মনে রাখতে হবে। অ্যান্টিবডি হচ্ছে প্রোটিন মলিকিউল, কিরকম টাইপের, গ্লোবিন টাইপের, এদেরকে ইমিউনোগ্লোবিউলিনও বলা হয়। এদের 5টা সাবটাইপ আছে, আইজিএ, আইজিজি, আইজিডি, আইজিএম আর আইজিই। প্রত্যেকটা অ্যান্টিবডি মলিকিউলের একটা বেসিক স্ট্রাকচার হয়, সেটা হচ্ছে দুটো হেভি চেন থাকে, দুটো লাইট চেন থাকে, একটা কনস্ট্যান্ট রিজিয়ন থাকে, একটা ভেরিয়েবল রিজিয়ন থাকে। এই ভেরিয়েবল রিজিয়ন দিয়েই একটা অ্যান্টিবডি একটা অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে থাকে। তাহলে বোঝা গেল এটা আমাদের অ্যান্টিবডি হয়ে গেল। এরপরে যেটা আসছে আমাদের সেটা হচ্ছে 5টা ডিফারেন্ট টাইপ অফ অ্যান্টিবডির কি কি কাজ। দেখো আইজিজির কি কাজ, এটা প্লাজমা সেলে সিক্রিটেড হয় ব্লাডের মধ্যে, প্লাজমা সেল দিয়ে সিক্রিটেড হয় ব্লাডের মধ্যে। আর এটা হচ্ছে প্লাসেন্টাকে ক্রস করতে পারে। প্লাসেন্টা হচ্ছে নাড়ি, ঠিক আছে, যেটা যখন একটা বেবি মায়ের পেটে থাকে, মাদার্স উম্বে থাকে বা মায়ের পেটে থাকে, তখন যে প্যাসেজটা দিয়ে মার আর বেবির মধ্যে একটা কানেকশন তৈরি হয় সেটা হচ্ছে প্লাসেন্টা বলা হয় তাকে। সেই প্লাসেন্টাটা কিন্তু ক্রস করতে পারে এই আইজিজি মলিকিউল, এটাই একমাত্র মলিকিউল যেটা এই প্লাসেন্টা ক্রস করতে পারে, বাকি এই ইমিউনোগ্লোবুলিনগুলো কিন্তু পারে না। এর বেসিক কাজ হচ্ছে হাইয়েস্ট নিউট্রালাইজেশন অ্যাক্টিভিটি আর হাইয়েস্ট অপসোনাইজেশন। এই অপসোনাইজেশন নিউট্রালাইজেশন কি আমরা পড়বো এরপরে, কিন্তু এখন জেনে রাখো হাইয়েস্ট অপসোনাইজেশন আর নিউট্রালাইজেশন অ্যাক্টিভিটি এরই থাকে। এরপরে দেখো আইজিডি। আইজিডি এর কাজ হচ্ছে মাস্ট সেল আর বেসোফিলকে অ্যাক্টিভেট করা, এটা কিন্তু বি সেল রিসেপ্টরের একটা পার্ট। আইজিএ কোথায় কোথায় পাওয়া যায় দেখো, মিউকাস, স্যালাইভা, টিয়ার্স, ব্রেস্ট মিল্ক। আর এটার বেসিক কাজ হচ্ছে প্রোটেকশন আগেনস্ট প্যাথোজেন্স। আইজিই কোথাতে মানে কি কাজে লাগে, প্যারাসাইটিক ওয়ার্মস থেকে আমাদের প্রোটেক্ট করে, আর অ্যালার্জিক রিয়াকশনসের জন্য কিন্তু এটাই রেসপন্সিবল। মানে অনেকের হয় ডাস্ট অ্যালার্জি হয়, অনেকের পোলেন অ্যালার্জি হয়, তো এইসব অ্যালার্জিক রিয়াকশনসের জন্য রেসপন্সিবল কিন্তু আইজিই। আইজিএম দেখো কি করছে, আইজিএম এর কাজ বেসিক্যালি বি সেল বা মানে বি সেলের সারফেসের সাথে অ্যাটাচ হয়ে যায়, বা এটা মানে আইজিএমটা বি সেলের সারফেসের সাথে অ্যাটাচ হয়ে যায় বা ব্লাডে এটা রিলিজ হয়ে যায়। এর কাজ হচ্ছে একদম প্রথম দিকে যে ইমিউনিটিটা গেইন হয় আমাদের বডিতে, সেই ইমিউনিটিটাকে তৈরি করা। ঠিক আছে, এই গেল আমাদের 5খানা টাইপ অফ অ্যান্টিবডি আর তাদের ফাংশনস। আর এই যে আইজিজি, আইজিডি, আইজিএ, আইজিই, আইজিএম সবকটার কিন্তু আলাদা স্ট্রাকচার, কিন্তু এই স্ট্রাকচারটা বেসিক, মানে এটা তো থাকছেই, তার সাথে এর সাথে কিছু মডিফিকেশন হচ্ছে, সেগুলো আলাদা। ঠিক আছে, এই গেল আমাদের এটা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে স্ট্র্যাটেজিস ফর কম্ব্যাটিং অ্যান্টিজেন্স। মানে কিভাবে একটা অ্যান্টিজেন মানে একটা অ্যান্টিজেনকে এই অ্যান্টিবডিজ দিয়ে আমরা কমব্যাট করতে পারি। মানে এই যে কি মেকানিজম হচ্ছে, মানে অ্যান্টিজেন ঢুকছে বডিতে, অ্যান্টিবডি প্রডিউস হচ্ছে, কিন্তু তারপরে কি ঘটনা ঘটছে দেখে নি কি কি ঘটনা ঘটছে। এই যখনই এই অ্যান্টিজেনকে তাড়ানোর জন্য সবচেয়ে মেন যে ইম্পর্টেন্ট কাজটা হতে লাগবে সেটা হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স। মানে অ্যান্টিজেনটা আর অ্যান্টিবডি এক অপরের সাথে জুড়ে গিয়ে একটা অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স হতে লাগবে। এই কমপ্লেক্স ফর্মেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই ইনফেকশাস অর্গানিজমকে বডি থেকে বের করার জন্য। এই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সটা কিন্তু অনেক প্রসেসে হতে পারে। কি কি প্রসেসে হতে পারে, একটা অ্যাগ্লুটিনেশন,
একটা অপসোনাইজেশন, একটা নিউট্রালাইজেশন, একটা অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেল মিডিয়েটেড সাইটোটক্সিসিটি, আর একটা হচ্ছে অ্যাক্টিভেশন অফ দ্য কমপ্লিমেন্ট। তাহলে চলো দেখে নিই এক এক করে যে কিভাবে কোনটা কি কাজ করছে। ফার্স্টেই আসছে অ্যাগ্লুটিনেশন। অ্যাগ্লুটিনেশন কি জিনিসটা? অ্যাগ্লুটিনেশন মানে জমাট বেঁধে যাওয়া, মানে যখনই একটা অ্যান্টিজেন আর অ্যান্টিবডি একে অপরের সাথে ইন্টারঅ্যাক্ট করছে তখন একসাথে জমাট বেঁধে যাচ্ছে। জমাট বেঁধে প্রেসিপিটেট করে না, যেরকম বলি, সেই ঠিক প্রেসিপিটেশন করছে, ক্লাম্প করে প্রেসিপিটেট করে যাচ্ছে। যেই এই অ্যান্টিজেন অ্যান্টিবডিটা ক্লাম্প হয়ে যাচ্ছে তখনই ফ্যাগোসাইটোসিস হয়ে যাচ্ছে, মানে ফ্যাগোসাইটস যারা আছে, ম্যাক্রোফাজেস, এরা ঠিক করে চিনে নিতে পারছে যে এটা একটা বাজে জিনিস বা এটাকে তাড়ানো উচিত, সঙ্গে সঙ্গে তারা সেটাকে এনগালফ বা ইনজেস্ট করে নিচ্ছে। এটা গেল অ্যাগ্লুটিনেশন। তারপরে যেটা আছে সেটা হচ্ছে অপসোনাইজেশন। অপসোনাইজেশন ব্যাপারটা কি? অপসোনাইজেশন বেসিক্যালি হচ্ছে এই অ্যান্টিজেন মলিকিউলটার চারিপাশে বা সারফেসে অ্যান্টিবডি দিয়ে কোট করে দেওয়া। এই অ্যান্টিবডি দিয়ে যেই কোট করে দিল তখনই ফ্যাগোসাইটোটিক সেল এরা মার্কার হিসেবে এটাকে পেয়ে গেল যে এই তো এটাই তো আমাদের অ্যান্টিজেন, এটাকে আবার আমাদের মেরে ফেলতে হবে, মানে একটা মার্কার হিসেবে তাকে ট্যাগ করে দেওয়া হলো অপসোনাইজেশন দিয়ে। অপসোনাইজেশন সেই প্রসেসটা যেখানে অ্যান্টিজেনকে মার্ক করে দেওয়া হয় ফর ফ্যাগোসাইটোসিস প্রসেস। নিউট্রালাইজেশন দেখে নিই। নিউট্রালাইজেশন কি বলছে দেখো, নিউট্রালাইজেশন বলছে অ্যান্টিজেনের যে একটা ক্যাপাসিটি আছে যে কোনো অর্গানিজম বা যে কোনো সেলের মধ্যে ঢুকে একটা টক্সিন বের করার বা যে কোনো প্রবলেম ক্রিয়েট করার, সেই ব্যাপারটাকে নিউট্রালাইজ করে দেয়। যেই নিউট্রালাইজেশন করে দেওয়া হচ্ছে এই অ্যান্টিজেনকে তখনই তাদের যে টার্গেট সেল, মানে অ্যান্টিজেনটা যে সেলটাকে টার্গেট করে, যে সেলটাকে ডিস্ট্রয় করবে টার্গেট করে এসেছিল, সেই টার্গেট সেলটার সাথে আর অ্যাটাচ করতে পারছে না। তো সেক্ষেত্রে কি হচ্ছে, যখন অ্যাটাচই না করতে পারছে তখন আর বসে থাকার কোনো চান্স নেই, মানে তারপরে ডিস্ট্রয়েড। সো নিউট্রালাইজেশন দিয়ে অ্যান্টিজেনগুলোকে টার্গেট সেলের ওপর বসতে দেওয়া হচ্ছে না। এরপরেরটা কি হচ্ছে অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেল মিডিয়েটেড সাইটোটক্সিসিটি। এই প্রসেসটাই কি হচ্ছে, ফরেন যে সেলগুলো সেগুলো ওই অ্যান্টিবডি দিয়ে কোট করা হচ্ছে অপসোনাইজেশনের মতন, কিন্তু এখানে ফ্যাগোসাইটোটিক সেল আর ইনজেস্ট করছে না, তার বদলে কি হচ্ছে নন স্পেসিফিক ইমিউন সেল বলে কিছু ইমিউন সেল আছে যেগুলো ডাইরেক্টলি গিয়ে মেরে ফেলছে। ঠিক আছে, যেগুলো ডাইরেক্টলি গিয়ে এই কোটেড অ্যান্টিজেন্স গুলোকে মেরে ফেলছে। তাহলে এগুলো আর ইউজ হচ্ছে না, ফ্যাগোসাইটোটিক সেল লাগছে না। এবার ফ্যাগোসাইটোটিক সেল মানে কখন এই কাজটা হয়, মানে অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেল মিডিয়েটেড সাইটোটক্সিসিটি কখন দেখা যায়, যখন কোনো ফরেন অবজেক্ট খুব বড় ইনজেস্ট করার জন্য, মানে ফ্যাগোসাইটোসিস করার জন্য খুব বড়, তখন এই অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেল মিডিয়েটেড সাইটোটক্সিসিটিটা দেখা যায় বা সেই মেকানিজমটা ফলো হয়। তাছাড়া যদি ফ্যাগোসাইটোসিস করার মতন সাইজ থাকে তাহলে কিন্তু ফ্যাগোসাইটোসিসই হয়। যেগুলো ফ্যাগোসাইটোসিস করতে পারে না সেগুলো এই প্রসেস দিয়ে ডিস্ট্রয় করা হয়। লাস্ট যে প্রসেসটা আছে দেখো সেটা হচ্ছে অ্যাক্টিভেশন অফ কমপ্লিমেন্ট সিস্টেম। একটা কমপ্লিমেন্ট সিস্টেম আছে আমাদের ইমিউন সিস্টেমে পুরোটা, যেটা ওই ইমিউন রেসপন্সে ইলিসিট করে। তো এই সিস্টেমটাকে অ্যাক্টিভেট করে একটা প্রসেস হয়। সেই প্রসেসটাই কি হচ্ছে দেখো, এই যে ইনফেকশাস এজেন্টদেরকে আবার ওই কোটেড করা হচ্ছে ওই অ্যান্টিবডি দিয়ে। সেই অ্যান্টিবডিগুলো কি কি, আইজিজি আর আইজিএম হয়ে গেল, এগুলো দিয়ে কোট করানো হলো। কোট করানোর পরে কি হচ্ছে দেখো, কোট করানোর ফলে ডাইরেক্টলি এদের লাইসিস হয়ে যাচ্ছে, মানে এরা নিজেরাই নিজেদের মধ্যে ভেঙে যাচ্ছে। এটাকে আর অপসোনাইজেশন বা তোমার ধরো ফ্যাগোসাইটোসিস বা বাইরে থেকে নন স্পেসিফিক ইমিউন সেল এসে আর মারতে লাগছে না, ওরা নিজেদের মধ্যেই ভেঙে যাচ্ছে। যেই ভেঙে যাচ্ছে তখনই সেই সেলগুলো ছোট হয়ে যাচ্ছে, সেই সেলগুলো যেই ছোট হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে ফ্যাগোসাইটোসিস হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই গেল আমাদের এই কটা মেকানিজম, টোটাল 5টা মেকানিজম, যেটা দিয়ে আমাদের প্রসেস করা হয় যে কোনো অ্যান্টিবডিকে। ঠিক আছে, মানে যেই রকম ভাবে একটা অ্যান্টিবডি আর অ্যান্টিজেনের মধ্যে ইন্টারাকশনটা হয় আর যেভাবে একটা অ্যান্টিবডি অ্যান্টিজেনকে
বডি থেকে ডিস্ট্রয় করে দিতে পারে। তো আজকের জন্য এইটুকুনি। নেক্সট ভিডিওতে আমরা ভ্যাকসিনস নিয়ে আলোচনা করব, যেটা আমাদের লাস্ট সাব টপিক আন্ডার দ্য মডিউল ইমিউনোলজি।